যাতে তোমাকে অন্যের উপর নির্ভরশীল না হতে হয়, মানে ফিনান্সিয়ালি কথা বলছি, সেটাই লক্ষ্য। সেই জন্যই মানুষ পড়াশোনাটা করে, এছাড়া এমন তোমার অন্যান্য জিনিসগুলো তো তোমাকে ভাই পেটটা তো তোমার ভরাবে না, তোমার পেট ভরাবার জন্য ন্যূনতম তুমি কি করছো সেটা তো তোমাকে করতেই হবে। তুমি বলো না তুমি এটা বলতে পারো জন্য করবো না, করতে হবে। সেই সবকিছু এইগুলো করার অর্থ হচ্ছে তোমাকে রোজগার করতে হবে, এবং রোজগার তুমি কখন করতে পারবে যখন তুমি ভ্যালুয়েবল হয়ে উঠবে, আদারওয়াইজ তুমি রোজগার করতে পারবে না। আজকের উপর আংটিটা খুলে দিলাম, হয়তো না, এটা ঘটনাই যে আমার আঙুলগুলো হয়তো আগের তুলনায় সরু হয়েছে, মানে হয়তোটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে আংটিটা গোল 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 ঘুরছে সমানে, যার ফলে এই রিং ফিঙ্গারে তো পড়াই যাচ্ছে না, এই মাঝখানের ফিঙ্গারের মধ্যমাতে তাতেও অসুবিধা হচ্ছে, তাই জন্য আজকে এই আংটিটা পরলাম। তো এই আংটিটার পাথর উঠে গেছে একটা, এই জন্যই এই মানে পাথর সেটিং আংটিগুলো পড়তে ইচ্ছে করে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। এই মুহূর্তে একটুখানি বৃষ্টিটা নেই, তাই জন্য মানুষজন একটু বেরিয়েছে, এবং আমাদের আলপনাদি ঝোপ বুঝে খোপ মারতে। কি গো, হাত নাড়াও। ওই যে ওখানে ফুল তুলতে চলে গেছে। কি লঙ্কা গাছগুলো খারাপ হয়ে গেছে। এ বাবা, কি করা যাবে, এত বৃষ্টিতে মানুষের যা হয় তাই হয়েছে। চন্দন জবা ফোটেনি, চন্দন জবা একটাও না ফোটেনি, তা তো আর হতে পারে না। সকালবেলা মানুষ এসে নিয়ে গেছে। আর এই জবাগুলো বাঁচলে হয়, ভালোবেসে তো লাগিয়ে দিলাম, এই জবা বাঁচবে, বেঁচে যাবে। আচ্ছা দেখা যাক, আলপনা সাধ্যির বাণী। আর আমার এই দুটো, আহা বড় আনন্দ লাগছে। তবে আমার এই কবে টমেটোটাকে তুলবো এবং আপনাদের সাথে শেয়ার করব, সেই অপেক্ষায় দিন গুনছি। আরও হচ্ছে, সেসব এখন আর দেখানো যাবে না। ভেজা ভেজা ওয়েদারের শরীরটা একটু ম্যাজে হয়ে রয়েছে, ভালো লাগছে না। গায়ে হাত পা একটু চিবনো ব্যথা। সকালবেলার কাজকর্ম কিছুই আর শেয়ার করা হয়নি, মিনামাসি একটু আগে বেরিয়ে গেল, সেই তো। আর জামা কাপড় আবার সেই এখানে, যেটা আমার মানে বলি, কিন্তু উপায় বা কি, তাই না? এরকমভাবে না করলে আমার জিম আউটফিট শুকোবে না, সুতরাং উপায় নেই। তো এখন আমি একটু ভিডিওটা এডিট করব, তারপর বাকি যে কাজগুলো করবো। আমি ভাবলাম যে আর একটা কাজও শুরু করে দিই, সেটা হচ্ছে আমার ব্লগটা আজকের দিনের জন্য সামনে এসে বরং একটু শুরু করে দেওয়া যায়, সেই জন্যই এলাম। তো আর যেন বৃষ্টি না হয়, আর ভালো লাগছে না। যদিও আবহাওয়াটা খুবই মনোরম, জুড়িয়ে যাচ্ছে শরীর, কিন্তু এত বৃষ্টিতে অনেক অসুবিধার সংখ্যাই এখন বেশি। এই আরামটার থেকে অনেক বেশি হচ্ছে অসুবিধে। শরীর আজকে একদম ঠিক নেই আমার, সকাল থেকে হাত কপালি হয়ে রয়েছে এই ভুরু দিয়ে, খুব কষ্ট হচ্ছে। হাতড়ে যাচ্ছি যে কেন এরকম হলো। রোদ্দুরে বেরোলে হয় সাধারণত, এখন উল্টোপাল্টা খাওয়া তো এখন একেবারেই হচ্ছে না, কিন্তু তাও সত্ত্বেও এটা কেন হলো জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। সব থেকে মুশকিলটা হচ্ছে মোবাইলে কোনো কিছু দেখা বা করা। আমি এডিটিং করলাম খুব কষ্টে, শুয়েছিলাম খুব চট করে, তো না বিছানা নেওয়া তো আমাদের মতো বাড়ির যে কোনো মানুষের পক্ষে খুব মুশকিল। কথায় কথায় শুয়ে পড়বো, এটা তো আর হয় না। তো যাই হোক, এটা আমার ব্যাপার নয়, এটা প্রায় আমার মতো বাড়ির সব বউদের বলুন, মানুষদের বলুন, এটা সমস্যা যে অল্প কিছুতেই আমরা পুরো কাবু হতে পারি না। কিন্তু আজকে আমি কাবু হয়েছি। 75 হার্ড আমি আমার নিত্যদিনের ব্লগেতে খুব একটা রাখছি না, পূর্ব অভিজ্ঞতা বশত। দেখলাম মাঝখানে এই একজন মন্তব্য, তিনি হয়তো নতুন এসেছেন, যে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি 75 হার্ড করছেন। হ্যাঁ, এটা ঘটনাই যে আমার আর 5 দিনের ব্লগের থেকে 75 হার্ড যে বিশেষ একটা পার্থক্য রয়েছে ব্লগেতে, এমনটা নয়। সেটা আমি সম্পূর্ণ জ্ঞানত করছি। এটা তো আমার 75 হার্ড 2, আমার 75 হার্ড 1-এ আমি একেবারে যেরকম থাকা উচিত সেই রকমভাবে দেখাতে যাচ্ছিলাম, এবং তাতে আমার অধিকাংশ দর্শকই বিরক্ত হচ্ছিলেন। সেই শিক্ষাবশত আমি আর ওই জিনিসটাকে আনতে চাইছি না। আমি একবারেই আপনাদেরকে 2.5 মাস পর রেজাল্ট দেখাবো, সেটাই বলেছি। মাঝখানের সময়টা আমার প্রাত্যহিক ব্লগই চলবে। আর যদি আমার চেহারায় সেরকম মানে খুব দেখনসই একটা পরিবর্তন আসে, তাহলে যখন 75 হার্ড 3 আমি নেব, তখন সেটা আবার আমি হয়তো বা পুরনো ধাঁচায়, যেটা আমি প্রথমবার করেছিলাম সেরকমভাবে আমি করব। উদ্দেশ্য তো মাসেল লস করা নয়, আমার উদ্দেশ্য ফ্যাট লস করা। কাজেই সেই যাত্রাটা যে খুব একটা সুগম তাও নয়। আর 75 হার্ড নিজেও খুব একটা
সহজ জার্নি নয়। যারা জানেন তারা নিশ্চয় জানেন 5টি নিয়ম ফলো করতে হয়। সেই নিয়মগুলো আপাতভাবে শুনতে খুব একটা কঠিন না হলেও খুব একটা সহজ কিন্তু মোটেই না। প্রত্যেক দিন ইম্পর্টেন্ট। মাত্র 30 দিন হয়ে গেল, আরও এতগুলো দিন বাকি, ওরকমভাবে ভাবলে চলবে না। আমি এতগুলো দিন চালিয়ে এসেছি কারণ আমি প্রত্যেকটা দিনকে পার করব, এইটাই আমার টার্গেট। আমি আজকের দিনটাতে 5টা নিয়ম ফলো করব, আমার টার্গেট এইটাই। আমি কালকের দিনে কি করব সেটা কাল সকালে উঠে ভাববো। এইভাবে করে যদি ভেবে ভেবে প্রত্যেকটা স্টেপ ফেলা যায় তাহলে এগোনো যাবে। আর তা নইলে প্রকাণ্ড বড় একটা প্রথমেই বাবা পাহাড় পেরোতে হবে, ওটা ভাবলে কিন্তু খুব মুশকিল। পাহাড় না পেরিয়ে আমি এইটুকু উঠবো, আচ্ছা এইটুকু উঠে গেলাম, তারপর আমি এইটুকু উঠবো, এইটুকু উঠে গেলাম, তারপর এইটুকু উঠবো, এই করতে করতে ধাপে 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 করতে 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 একদিন দেখা যায় যে পাহাড়ে সত্যিই মানুষ উঠে যায়। আমারও ওই পদ্ধতিতেই এগোচ্ছি। এই আর কি এটা ঘটনা যে আপনারা যারা নতুন দেখছেন তারা এটা ঠিকই বলেছেন যে আমার ব্লগ দেখে মনে হচ্ছে না 75 হার্ড করেছে এমন কোনো একজন ব্লগারের ব্লগ দেখছেন, কারণ আমি সেগুলো আবারও বলছি সজ্ঞানে সম্পূর্ণটাই বিরত রাখছি। আমার ব্লগ এখন সাধারণ লাইফস্টাইল ব্লগই চলছে। আর লড়াইটা যেহেতু আমার নিজের, সেহেতু আমার নিজের মধ্যে কিছুটা রাখাটাই কাম্য, এবং আমি যখন ফলাফল দেখানো তখন আপনাদের দেখাবো, এইটাই যাই হোক সেটা দেখাবো। তো এখন আপাতত কোনো ক্রমে ভিডিওটা আপলোড তো মানে এডিট তো করলাম, আপলোডেও বসিয়ে দিয়েছি। এবার আমি একটু স্নান করব। আজকে আমি শুয়েছিলাম অনেকক্ষণ, আর কালকে রথযাত্রা, সেই জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে যেতেও হবে। এবং কালকের দিনটা অত্যন্ত ভালো, আমাকে স্বর্ণ বলে দিয়েছে, কালকেই হোয়াটসঅ্যাপ করে বলে দিয়েছে কালকে 7/7 সংখ্যাটি অত্যন্ত শুভ, প্লাস রথযাত্রা তো বটেই। সব মিলিয়ে মিশিয়ে 2 জায়গায় নেমন্তন্ন, একটা হচ্ছে গিয়ে চাউডাঙ্গিতে, আর এক জায়গা হচ্ছে মা ইচ্ছা কালী মন্দিরে ফোন করে ওরা নেমন্তন্ন করেছে। তো এখন দেখি, আমি হয়তো চাউডাঙ্গি যেতে পারবো না, কিন্তু মায়ের ইচ্ছা কালী মন্দিরে অবশ্যই যাবো। আমার সম্ভবত জ্বর আসছে, বুঝতে পারছি। শীত তাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে। অনেক দিন পর আমার, এর আগেও আমার জ্বর জ্বর ভাব হয়েছে, কিন্তু জ্বর আসার যে পূর্ব লক্ষণগুলো এরকমভাবে সে বেশ অনেকদিন পরে আমি বোধ করছি। ওষুধ খেয়ে নিলাম, 75 হার্ড হাজব্যান্ড বলে দিয়েছে। এগুলো কিন্তু কোনো জেদের ব্যাপার নয়। 75 হার্ড নিয়েছি মানে সেটা চালিয়ে যেতেই হবে, যেতেই যদি শরীর না চলে তাহলে আবার ডে 1 থেকে শুরু করবে, তাতে বরং তোমার মঙ্গলই হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই ডে 1 থেকে শুরু করার অবস্থা আসেনি, তাই অত নেতি হচ্ছি না আপাতত। কিন্তু আমি সকালবেলায় 8 ঘন্টা প্রাণায়াম করেছি সকালবেলাতে উঠে। তাছাড়া আজকে আমার কিন্তু কোনো এক্সারসাইজ হয়নি। আমাকে যদি আমি জিমে যাও যেতে পারি, বাইরেতে বৃষ্টি পড়ছে, আমার আজকে বাইরে বেরোতেই হবে। প্রথমত টুপুরের জন্য বেরোতে হবে, আমাদের 3 জনের একটা ফ্যামিলি ফটোগ্রাফ তুলতে হবে, টুপুরে স্কুলের জন্য লাগবে, সেটা সোমবারে জমা দিতেই হবে। রবিবার দিন সমস্ত বন্ধ। আর তাছাড়া কালকে রথযাত্রা, ভগবানের জন্য কিছু জিনিসপত্র আমার প্রয়োজন, সেটা কিনতে হবে। তো এই দুটো জিনিসের জন্য আমাকে বেরোতেই হবে। ঘরে না হয় আমি এক্সারসাইজ করে নিলাম, কিন্তু এগুলো তো লাগবে। যাই হোক, প্রসঙ্গান্তর ঘটাই একটা অন্য ব্যাপারে কথা বলি। সাধারণত এই ব্যাপারে আমি বলি না খুব একটা। সেটা হচ্ছে আমার একটা দ্বিতীয় চ্যানেল আছে যেটার নাম সহজ শেয়ার বাজার। অনেকেই জানেন, প্রত্যেকদিন ভিডিওতে দেখবেন আমার ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। সেটা আমার অনুরোধেই প্রতিসত্য বাবু সেখানে কিন্তু কন্টেন্ট দেন। মাঝখানে তিনি দীর্ঘদিন ওটাতে কখনো কন্টেন্ট দেন, কখনো ফেলে রাখেন, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এখন উনি আবার সেখানে একদিন আমার সাথে খুব রাগারাগি হলো, তারপরে উনি আবার নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন, এবং সেটাও কিন্তু মোটামুটি মাস 3-4 তো হয়ে গেলই। তো এই সপ্তাহ 2.5-3 মতো আগে জিআরএসসি একটা, উনি তো সাধারণত উনি রেকমেন্ড করেন না কোনো রকম, মানে এটা কিনুন, এটা বিক্রি করুন, এই সমস্ত কথাবার্তা শতহস্তের মধ্যে নেই। এটা নিছকই একটা এডুকেশনাল চ্যানেল। ওর যেটা আছে সেটাতে ওর বক্তব্য যে বাঙালি বিনিয়োগকারীতে মানে বিনিয়োগের ক্ষেত্রে বড় পিছিয়ে রয়েছে। অন্যান্য জায়গার যারা, মানে অন্যান্য প্রদেশের মানুষেরা, তারা বিনিয়োগের ব্যাপারে অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে রয়েছে। গুজরাটিরা, মারওয়াড়িরা তো সে অনেক দিন আগে থেকেই। তাছাড়াও মহারাষ্ট্রিয়ানরাও খুব নজর কারবার মতো, সেটা হচ্ছে বিহারি কমিউনিটি পর্যন্ত দুর্ধর্ষ গতিতে এগোচ্ছে, এবং এরা কিন্তু খুব বুদ্ধিমান প্রতিপন্ন হচ্ছে। কিন্তু সে আন্দাজে বাঙালিদের খুব একটা, মানে এই ব্যাপারে যেটাকে বলে জাগরণ, সেটা কম। সেটার জন্যই মূলত কিন্তু উনি কন্টেন্ট দিয়ে থাকেন। কিন্তু সরাসরি এটা কিনুন, ওটা বিক্রি করুন, এটা কখনোই বলেন না। উনি বিভিন্ন ফিল্ড ধরে আলোচনা করেন।
তো সেক্ষেত্রে 2.5-3 মাস আগে ওই জিআরএসি নিয়ে উনি আলোচনা করেছিলেন, যেখানে ওনার টাইটেল থাম্বনেইল দুটোতেই ছিল যে এইটা কি নতুন রত্ন, এটা কি বিনিয়োগকারীদের নতুন কোনো একটা জিনিসের সন্ধান দিতে চলেছে। সেই সময় সেটা কিন্তু মার্কেটে খুবই খারাপ পারফর্ম করছিল এবং সেটা একেবারেই ধসে গেছিল এরকম একটা পরিস্থিতি। সেই সময়টায় ওই ভিডিওতে উনি অনেক বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন, যে এত মানে কিছু কিছু মন্তব্য ডিলিটও করতে হয়েছে, মানে রীতিমতো খারাপ কথা আর কি, যে এখন এসব নিয়ে বললে হয়, আপনি বেশি পণ্ডিত, আপনি বেশি এই, আপনি বেশি ওই। ঠিক 3 থেকে 4 দিন আগে সেই জিআরএসি জাস্ট ডাবল হয়ে গেছে। আমরা পোস্ট অফিসে টাকা রাখলে কত বছরে ডাবল হতো, আমরা এফডি করলে কত বছরে ডাবল হয়। সেখানে দেখবেন মন্তব্যে লেখা রয়েছে, একজন লিখেছে আমি আজকেই সেল করে দিলাম, মানে ডাউন হচ্ছে দেখে সব বিক্রি করে দিয়েছিল। একটু যদি হোল্ড করে রাখতে পারতেন তাহলে তিনি আজকে বহু 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 লাভবান হতেন। তো আমি এটা বলার আমার এই অর্থ হাজব্যান্ডের ঢোল পেটানো নয়, এটা ঢোল পেটানো ভদ্রলোকে যারা চেনেন তারা জানেন যে এটা ঠিক আমার ঢোল পেটানোর উদ্দেশ্য নয়। ব্যাপারটা হচ্ছে এইটাই যে যারা ব্যাপারগুলো নিয়ে পড়াশুনো করে তাদের একটা অনুমান বা বাজার কোন দিকে যেতে পারে বা কি হতে পারে সে সম্পর্কে তৈরি হয়ে যায়। আর ইনি পড়াশুনো করছেন, নিবিড় পাঠ, এরকমও হয়েছে দিনে 4 ঘন্টা 3 ঘন্টা করে ঘুমিয়েছে শুধুমাত্র এই সব ব্যাপারেই পড়াশুনো নিয়ে। তবে ওনার একটাই জিনিস, সেটা হচ্ছে ওনার না ঝাঁ চকচকে ব্যাপারটা নিয়ে একটু মাস্টারমশাই অ্যাটিটিউড। কিন্তু এইটুকু আমি আমার 17 বছরের হাজব্যান্ড, যেহেতু আমি তার 17 বছরের ঘরণী হিসেবে জানি, এইরকম ম্যাজিক বা ম্যাজিকের মতো কথাবার্তা যেটা অন্যজনের কাছে মনে হয়, তুই এইটা বললি, এটা এরকম করে বেড়ে গেল কেমন করে, বা এটা এত খারাপ পারফর্ম করছে, এর আগে কত হয়েছে, হ্যাঁ বন্ধু বান্ধব বলে হ্যাঁ এটা আবার হবে না, কেউ কিছুদিনের মধ্যেই সেটা আবার উঠে যায়। মানে যখন সে বলে যে এই স্টকটা কিন্তু হোল্ড করে রাখ, এটা কিন্তু বিক্রি করিস না, লোকে তখন বিক্রি করে দেবে, এটা এত খারাপ যাচ্ছে, এতগুলো দিন ধরে খারাপ যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সেটা আবার উঠে গেল। এইরকম জিনিস আমি বহু দেখেছি, এটা আমার কাছে নতুন কিছু নয়। তো এটা নয় যে উনি ম্যাজিক জানেন, উনি নিয়মিত পড়াশোনা করেছেন এবং যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করেন তারা এই সমস্ত জিনিসগুলো পারেন। কিন্তু ওনার ওই যে একটু মাস্টারমশাই অ্যাটিটিউড, যার জন্য বহু লোকেই পছন্দ করে না ঝাঁ চকচকে। অনেকে আবার মন্তব্য করেন একটু পরিপাটি হয়ে সেজে আসবেন, নাহলে দেখতে খারাপ লাগে। কিন্তু তার মধ্যেও যারা ধরে থাকেন এরকম একজন মাস্টারমশাইকে, তারা জীবনে কিন্তু লাভবতী হন, এটা একদম জ্বলন্ত সত্যি কথা। তো যাই হোক, আপাতত চলুন বেরোনো যাক। আমার মতো একটু 75 হার্ড নাও, ভুঁড়িটা কমে যাবে। কেন নয়, একদম ঠিক আছে। তোমার ভুঁড়িটা বোঝা যাচ্ছে। ভাই খেতে ভালোবাসে, ঘুমোতে ভালোবাসে, আমার ব্যাস নিজেকে বেশি উত্তেজনিত করার কোনো প্রয়োজন মনে করছি না। হেলদি ফুড তুমি খাও, নিজের সন্তানকে খাওয়াও, তোমাকে বাদ দিয়ে বেশিকে খাওয়াও, গোটা বিশ্বকে খাওয়াও, আমাকে হেলদি ফুড থেকে দূরে রাখো। এই হচ্ছে আমার মোটিভেশনের অবস্থা, বুঝতে পেরেছেন তো? আমাকে কিরকম লড়তে হচ্ছে ভাবুন, দুষ্টু লোক কোথাকারে। চলো এতক্ষণ ধরে নিজে দেরি করে নিচে এক গাদা লোক বসে আছে, তার সাথে কথা বলেই যাচ্ছে, এখন তাগাদা দিচ্ছে আমাদের। সে কখন থেকে বসে আছে, সে একেবারে বেশি এমন একটা ভাব দেখাচ্ছে যেন আমাদের জন্য দেরি হচ্ছে, রাগ ধরে যায়। আমার বর এবং আমার মেয়ে দুজনেরই হাঁটা স্পিড আমার তুলনায় অনেকটাই বেশি। মেয়ে তবু যা হোক মাঝে মাঝে ফিরে ফিরে তাকায়, কিন্তু বর ওই আর কি অনেক দূর গিয়ে হঠাৎ মনে পড়ে বউ তো সাথে বেরিয়েছে, তখন আবার একটু পেছন ফিরে তাকায়। এমনিতে যখন আমরা 3 জনে হাঁটতে বেরোই, সাধারণত মেয়ে আমার পাশে থাকে, কিন্তু আমার পতিদেবতা এগিয়ে যায় অনেকটা। তো যাই হোক, এখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেয়ে আমার ছত্রধরি হয়েছেন আর কি, কিন্তু তার বাবা সেই তেপান্তরের মাঠে চলে গেছে আর কি আমাদের ছাড়িয়ে। কিন্তু যদি বুম্বাদা আর টুপুর একসাথে থাকতো তাহলে কিন্তু টুপুর আর বুম্বাদা প্রায় সমানই থাকতো। মেয়ে আমার জন্য একটু ধীরে ধীরে হাঁটছে। আজকে আমার হাজব্যান্ড আমাকে জিমে আসতে বারণ করেছে, কারণ শরীর আমার একদম ঠিক নেই। জিমটাকে ক্রস করছি আর জুতোগুলো দেখছি, ভাবছি ভেতরে কতজনেই না জিম করছে। হয়তো এখন যদি এই অবস্থায় ঢুকে যেতাম তাহলে তো সবাই বলতো দিদি কেমন আছেন, যেটা হয় এতদিন ধরে জিম করাতে, সবাই তো চেনা হয়েই গেছে। আর জুতোটাও আজকে কম, শনিবার তো, কাল তো জিম এমনিতেই বন্ধ। আজকে জিমে একটু হলিডের মুড থাকে, বহু মানুষই জিমে আসেন না, তাদের মধ্যে আমিও আজকে চলে এলাম। তবে আমার হলিডে মুড নেই, আমার শরীর এখন মোটেই ভালো না। বেরোনোর আগ দিয়ে খেয়ে বেরিয়েছি প্যারাসিটামল, সেটা প্রভাব পড়তেও তো খানিকটা সময় দিতে হবে, তাই না? তো সেটা এখনও এসেও আসছে না আর কি।
যার ফলে একটু বিরক্ত হয়ে যাচ্ছি কোথায় কোথায়। আর রিক্সা টোটো কিছুই পাওয়া গেল না, সেই জন্যও বিরক্ত। তো যাই হোক, এই স্টুডিওটা খোলা ছিল, সেই জন্য এখানেই চলে এলাম। আমার, টুপুরের আর বুম্বাদার, মানে একটা পারিবারিক ফটো 3 জন মিলে তুলতে হবে, সেটা স্কুলে জমা দিতে হবে। এই জামাটা পরলে আমার নিচটাকে মনে হয় একটা ঢোল। আমি জামাটাকে বর্জন করব ভাবছি, আর ভাল লাগছে না। যে জিনিসে আমাকে নিজেকে দেখতে বিরক্ত লাগছে সেই জিনিস আমি আর পরবো না এবার থেকে। তো যাই হোক, এরপর টুপুরের একটা পাসপোর্ট সাইজের ফটো তুলতে হতো। আর তখনই সেই ছোটোবেলার মতো করে বুম্বাদা হাসির ডেমো দিতে শুরু করলো। মানে টুপুরকে যখন বলা হতো যে মা হাসো, তো অন্য কেউ বললো বাবা না, ওকে হেসে দেখাতো, এই যে এইভাবে হাসতে হয়। আজকেও সেই ভদ্রলোক বলছে মনা একটু স্মাইল করো, আর তখন বুম্বাদা উল্টো দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সেটা দেখে আমার ভীষণ মজা লাগছে। বাবা হাসির ডেমো দিচ্ছে। এই যে যেমন আমরা তেমনই ফটোখানা উঠেছে। এটাই ও স্কুলে জমা দিতে হবে। কানে দুল নেই, গলায় মালা নেই, ওই আর কি ন্যূনতম প্রসাধনী ছাড়া যেমন আমরা তেমনই ফটো। তো এরপরে বুম্বাদার একটা ফোন এলো, আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন, 2 জন ভদ্রলোক দেখা করতে এসেছেন, সেই জন্য বুম্বাদা বেরিয়ে গেল। প্লাস ওর কিছু জেরক্স করার আছে, মানে টুপুরের কিছু ডকুমেন্ট, তা ওই দিক থেকে ও জেরক্স করে নিয়ে সরাসরি বাড়ি চলে যাবে। আর আমি বললাম আমি যখন এত দূর এলাম তখন ভাই আজকে আমি একটু বাজারটা করে যাই, মানে যেটা আমার মাসকাবাড়ি বাজার। আর সেখান থেকে যেহেতু হেঁটে কয়েক পা, মানে আরামবাগটা, সেই জন্য টুপুরকে নিয়ে আমি চললাম আমার মাসকাবাড়ি বাজারটা করে নিতে। আমার কাছে মাসকাবাড়ির ফর্দটা ছিলই, এবং সেখানে গিয়ে যেহেতু নিজে নিজেই করে নিলাম, টুকুরও ছিল, হেল্প করে দিল। প্লাস ওখানকার ছেলেগুলো খুব ভালো, তারাও চটপট করে দিল। মিনিট 10-এর মধ্যে আমার সবটুকু হয়ে গেল, কিন্তু দাঁড়িয়ে থাকতে হলো প্রায় 15 মিনিটের ওপর। কারণ যখন বাজার করছি, বিল যখন করছি, বাজার করার পরে বিল যখন করছি, হঠাৎ করে আকাশ ভেঙে আবার বৃষ্টি নেমে গেল। মানে এতটা বৃষ্টি যে কোনোভাবেই ছাতায় বাগ মানবে না। এই সময়টায় মানে টুপুরকেও ভেজানো, নিজের শরীরটা এমনিতেই খারাপ, প্লাস টুপুরের পরীক্ষা শুরু হচ্ছে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট 1, যেটা সোমবার থেকে, সুতরাং কোনোভাবেই ভেজানো যাবে না। তারপর একটা টোটো পেলাম, সেখানে বৃষ্টিটা একটু কমার পর যখন আমরা রওনা দিয়ে বাড়িতে এলাম, আসার পরে দেখছি 2 জন ভদ্রলোক চলে গেছেন আর কি, এবং বুম্বাদা উপরে আছে। আমি একটু লাইট মেজাজি, মানে একটু হালকা মেজাজি, সিঁড়ি থেকে কিন্তু ব্লগ করতে করতে উঠছিলাম, বলা যায় একটু মজা করতে করতেই উঠছিলাম, সেটুকু কিন্তু ব্লগ করেছি। কিন্তু উপরে উঠেই একটা খুব খারাপ খবর শুনলাম, যার ফলে আগের জায়গাটুকু যেটুকু আমি মজা করতে করতে উঠছিলাম, সেটা অন্য দিনের ব্লগ হলে হয়তো বা রাখতাম, কিন্তু আজকে ওইটুকু এডিট করে বাদ দিয়ে দিলাম। এই খবরটা শোনার পর আর ওই সমস্ত কথা রাখার জাস্ট কোনো মানে হয় না, এবং মানে খুবই খারাপ একটা খবর পেলাম বন্ধুরা। দাঁড়ান সামনে এসে বলি। মোটামুটি গুটিয়ে এনেছি, আধ ঘন্টা টানা হেঁটেছি। ওই ঘরে শুতে যেতে পারছি না, কারণ মেয়ে ও ঘরে পড়ছে এখনো। মানে আমাকে বিশ্রাম নিতে দেখলে ওরও হয়তো মনে হবে একটু শুয়ে পড়ি, সেই জন্যই আর কি। তা ওই ঘরে এসে শুলাম। আধ ঘন্টা নাগাড়ে হেঁটেছি, ব্যায়াম করেছি, সবই করেছি। আপনাদেরকে একবারে দুঃসংবাদ জানিয়ে ব্লগটাকে এন্ড হতে চাইছি না। ভেবেছিলাম যদি আজকে রাত্রে কোনো খবর না পাই তাহলে কালকে সকালে ব্লগ এন্ড করবো, কিন্তু খবর পেয়ে গেলাম। আমার মেজো কাকা শ্বশুর পরশু দিন গেছেন। আজকে তিনি মেয়ের ফ্ল্যাটের নিচেতে, মানে যেখানে গ্যারেজের জায়গাটা আর কি, গ্রাউন্ড ফ্লোরেতে মাথা ঘুরে পড়ে গেছেন, পড়ে সেন্সলেস হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন এবং হসপিটালাইজড। কী হয়েছে যেহেতু একটু আগে পর্যন্ত বুঝতে পারছিলাম না, কিন্তু ইসিজি রিপোর্টটা খারাপ আসেনি। একটা অনুযোগ করছিলেন, সেটা হচ্ছে ওনার এই আবহাওয়া থেকে ওই এক্সট্রিম গরমে গিয়ে খুব কষ্ট হচ্ছিল, সেটা উনি গেল কালকেই বাবাকে বলেছেন, আমার শ্বশুরমশাইকে। এখন সেইটাই কারণ না অন্য কিছু, সেটা বোঝা যাচ্ছে না। শুধু ইসিজি রিপোর্টটা ইনস্ট্যান্ট দেখে যেহেতু বলে দেওয়া যায়, সেহেতু বলা গেছে যে সেটা খারাপ নয়। ডাক্তার বলেছে হার্টের কোনো সমস্যা নেই। এখন তিনি নিচে কেন গেছিলেন সন্ধেবেলাতে তাও জান না। আসলে খুব বেশি সিগারেটের নেশা, তো হয়তো সিগারেট কিনতেই গেছিলেন। তো এখন হাসপাতালে ভর্তি হয়েছে, তিনি জ্ঞান ফিরেছে, এখনও পর্যন্ত জ্ঞান ফিরেছে, 2-1টি শব্দ উচ্চারণ করেছে, কিন্তু সেটা খুব একটা স্পষ্ট নয়। কারণ এখনও বোঝা যাচ্ছে না যে কী জন্য এটা হলো। কিন্তু যাই হোক, হাসপাতালে থাকতে হবে কয়েকদিন, এটা বোঝা যাচ্ছে। আর টুম্পার সাথে সে অর্থে খুব একটা কথা বলা যাচ্ছে না,
কারণ ও আর কি মানে দৌড়োদৌড়িটা করছে তো মূলত। তবে যেটুকু আমার সে বুঝতে পারছে সেটা হচ্ছে জীবনের ঝুঁকি হয়তো বা এ যাত্রায় আর নেই, কিন্তু মানুষটা যেহেতু এতদিন ছিলেন আমাদের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেহেতু আমরা সবাই খুবই দুঃখিত ব্যাপারটাতে। আর আমার হাজব্যান্ডও খুবই মানসিক অসুবিধায় আছেন। আমার শ্বশুরমশাই কথা তো ছেড়েই দিলাম, কাকা মানে ছোটো কাকা, সব মিলিয়ে মিশিয়ে আমরা খুবই অসুবিধায় আছি মানসিকভাবে। যে একদম সুস্থ স্বাভাবিক একটা মানুষ হাঁটতে হাঁটতে উঠলেন গাড়িতে, তারপর হঠাৎ কী হয়ে গেল এই আর কি। যেতেও হতো, কিছু কাজকর্মও আছে সেটার জন্যও যেতে হতো। কী হবে জানি না। আগামীকাল রথযাত্রা, জগন্নাথের কাছে প্রার্থনা আমিও করবো, আপনারাও করবেন যেন উনি ভালো হয়ে যান, এইটুকু। আর কিছু বলার নেই, চাওয়ার নেই, সব যেন ঠিক থাকে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে কাল। আজকের দিনের জন্য একটা